আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে রসায়ন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাস 6-এ স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব দিনাজপুর বোর্ড 2019-এ আসা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। তোমরা উদ্দীপকটা যদি খেয়াল করো, উদ্দীপকে আমাদের 3টা পাত্রের কথা বলা হয়েছে, এ পাত্র, বি পাত্র এবং সি পাত্র। এ পাত্রে রয়েছে 22 ml 0.1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ। সি পাত্রে রয়েছে 0.75 গ্রাম আয়রন নমুনা প্লাস লঘু সালফিউরিক অ্যাসিড এবং সি পাত্রে রয়েছে পটাশিয়াম ডাইক্রোমেট। অর্থাৎ 3টি পাত্রে 3 ধরনের দ্রবণ রয়েছে। এখন এখানে গতে কি প্রশ্ন করা হয়েছে? প্রশ্নটা লিখো। গতে লেখা হয়েছে পাত্র বি এবং পাত্র সি এর দ্রবণের মিশ্রণে সংগঠিত বিক্রিয়াগুলো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করে দেখাতে হবে। অর্থাৎ বি এবং সি পাত্রে কি বিক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়াগুলোকে জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে আলাদা আলাদা লিখে এবং সেটাকে সমতা করে এবং সম্পূর্ণ যে বিক্রিয়াটা হয় সেই বিক্রিয়াটা লিখতে। তাহলে দেখা যায় বি পাত্রে আমাদের আয়রন এবং সালফিউরিক অ্যাসিড থাকার কারণে প্রথম যে বিক্রিয়াটাই হচ্ছে সেটা হচ্ছে আয়রন প্লাস সালফিউরিক অ্যাসিড, ফেরাস সালফেট এবং হাইড্রোজেন আয়ন তৈরি হচ্ছে বি পাত্রে। এবং এই বি পাত্রের দ্রবণের সাথে যখন পটাশিয়াম ডাইক্রোমেট যুক্ত হচ্ছে তখন ফেরাস সালফেট এবং সালফিউরিক অ্যাসিডের সাথে ডাইক্রোমেট বিক্রিয়া করে ফেরিক সালফেট প্লাস পটাশিয়াম সালফেট, ক্রোমিক সালফেট, ক্রোমিয়াম সালফেট এবং পানি তৈরি করছে। তো এই বিক্রিয়াটাতে আমি এখনও সমতা করিনি। এই বিক্রিয়াটা হচ্ছে স্বাভাবিকভাবে আমাদের যেই ধারণা করা হচ্ছে যে বি এবং সি পাত্রে বিক্রিয়া করি এই ধরনের একটি বিক্রিয়া হতে পারে, তবে এখানে কোনো ধরনের সমতা করা হয়নি। তো সমতাটা কখন করা হবে? সমতাটা করা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়াকে যখন আমি এখান থেকে আলাদা করতে পারবো যে এই বিক্রিয়াতে জারক পদার্থ কোনটি, বিজারক পদার্থ কোনটি এবং জারক পদার্থ থেকে কতটি ইলেকট্রন ছেড়ে গিয়েছে এবং বিজারক পদার্থ কতটি ইলেকট্রন গ্রহণ করেছে এবং হাইড্রোজেন আয়নের যখন ব্যালেন্সিং করব আমরা, এই অংশে থাকছে আমাদের অ্যাসিড এবং এই অংশে অ্যাসিড থেকে তৈরি হচ্ছে আমাদের যে পানি, এই পানির অংশের হাইড্রোজেন অংশগুলোকে আমরা যখন সমতা করব তখন বাকি অংশগুলো এমনিতে আমাদের সমতার আওতায় চলে আসবে। তাহলে এই বিক্রিয়াতে আমাদের দেখতে হবে জারণ কোথায় সংঘটিত হয়েছে, কোন মৌলটির বা কোন যৌগটির জারণ সংঘটিত হয়েছে। তাহলে দেখা যায় বিক্রিয়ার শুরুতে যখন আয়রন সালফেট ছিল, আয়রনের জারণ সংখ্যা সেখানে ছিল 2+, এবং ফেরিক সালফেট তৈরি হয়েছে আয়রন থেকে। ফেরিক সালফেটের জারণ সংখ্যা হচ্ছে 3+, অর্থাৎ 2+ থেকে 3+ জারণ মান এখানে কমেছে কি বেড়েছে? এখানে জারণ মান বেড়েছে। যেহেতু জারণ মান বেড়েছে তা এবং জারণ অর্ধবিক্রিয়া, জারণ মানই হচ্ছে আমরা জানি ইলেকট্রনের ছাড়ন, তার মানে একটি ইলেকট্রনের ঘাটতি রয়েছে। অর্থাৎ আয়রন 2+ একটি ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে তার সর্বপরিস্থিতিতে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে আয়রন 3+-এ পরিণত হয়েছে। এটা হলো আমাদের জারণ অর্ধবিক্রিয়া এবং এই বিক্রিয়াতে আর কোনো জারক পদার্থ নেই। এবার আসো বিজারক পদার্থ কোনটি? এখানে বিজারক পদার্থ হিসেবে কাজ করেছে পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেটের এই পটাশিয়াম অংশটাকে যদি আমরা ধাতব অংশটাকে বাদ দিয়ে, অর্থাৎ ধনাত্মক অংশটাকে বাদ দিয়ে ঋণাত্মক অংশটাকে নিয়ে যদি চিন্তা করি, তাহলে এর উপরে মাথার চার্জ হচ্ছে 2- এবং পটাশিয়ামের চার্জ ছিল 2+। খেয়াল করো, কোনো একটা যৌগের ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের চার্জ এমনভাবে সমন্বয় করা থাকবে যাতে সেটার যোগফল সবসময় 0 হয়। অর্থাৎ দুইটা পটাশিয়ামের চার্জ হচ্ছে 2+, আর ক্রোমিয়াম 2 এবং O7 এর চার্জ হচ্ছে 2-, অর্থাৎ 2+ এবং 2-এ শেষ পর্যন্ত পটাশিয়াম ডাইক্রোমেটের চার্জ সংখ্যা কিন্তু 0। এখন শুধুমাত্র আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের ক্রোমেট অংশটা নিয়ে আলোচনা করব, পটাশিয়াম অংশটা বাদ থাকছে। পটাশিয়াম ক্রোমেটের এই অংশটাতে যদি আমরা হিসাব করি তাহলে দেখা যায় ক্রোমিয়ামের জারণ সংখ্যা কিভাবে বের করতে পারি। ক্রোমিয়ামের জারণ সংখ্যা যেহেতু আমরা জানি না, সেটাকে x ধরে নিয়ে x×2 প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা সবসময় -2 × 7 এবং ইকুয়াল টু হবে আমার -2। এবং এই সূত্র থেকে জারণ মান বের করার সূত্র তোমাদের বইয়ে খুব সুন্দর করে আলোচনা করা আছে। তাহলে জারণ মানটা তোমরা আগেও 9-10-এও পড়েছো। সেখান থেকে জারণ মান যদি আমরা বের করি, ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +6। +6 থেকে ক্রোমিয়ামের জারণ মান হয়ে যাচ্ছে এখানে +3। আমরা যে ক্রোমিয়াম সালফেটটা পেয়েছি বিক্রিয়াতে, সেই ক্রোমিয়াম সালফেটে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +3 আর ক্রোমেটে ক্রোমিয়ামের জারণ মান ছিল +6। তার মানে এখানে জারণ মান কমেছে।
জারণ মান কমে যাওয়া মানেই হচ্ছে বিজারণ হয়েছে, অর্থাৎ ইলেকট্রনে গ্রহণ করেছে। তাহলে কয়টা ইলেকট্রনের গ্রহণ ঘটলো? +6 থেকে +3, অর্থাৎ তিনটা ইলেকট্রনের গ্রহণ হয়েছে। এখন দেখো যদি আমাদের ক্রোমিয়ামের সংখ্যার ব্যালেন্স করতে হয়, সেক্ষেত্রে দেখো এখানে ক্রোমিয়াম 2টি রয়েছে আর এখানে আমার ক্রোমিয়াম 3+ হচ্ছে 8টি। এই কারণে ক্রোমিয়ামের সংখ্যা ব্যালেন্স করার জন্য আমাকে এখানে ক্রোমিয়ামের সামনে 2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু এখানে 2 আছে এ কারণে। যখন এখানে 2 দিয়ে গুণ করছি তাহলে আমার ক্রোমিয়াম হয়েছে 2টি, এবং 2টি ক্রোমিয়াম 3+3+, এর চার্জ সংখ্যা হচ্ছে 2টি ক্রোমিয়ামই 6+ থেকে 3+, 6+ থেকে 3+, অর্থাৎ প্রত্যেকটা ক্রোমিয়াম 3টা করে ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে 2টা ক্রোমিয়াম ইলেকট্রন গ্রহণ করেছে 6টি। আশা করি বুঝতে পেরেছো। একটা ক্রোমিয়াম যদি 3টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে 2টা ক্রোমিয়াম ইলেকট্রন গ্রহণ করবে 6টি। এখন দেখো হাইড্রোজেন আয়নের সংখ্যার ক্ষেত্রে আমরা লিখেছি, যেহেতু এখানে আমাদের হাইড্রোজেন আয়ন রয়েছে, অ্যাসিড রয়েছে, এবং সেখানে যেহেতু এটার অনেকটা প্রশমন বিক্রিয়াই, এবং সেই সাথে লবণ, জারক পদার্থ এবং বিজারক পদার্থে প্রশমন বিক্রিয়াতে অবশ্যই এখানে আমাদের পানি হতেছে। জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে, যেহেতু অ্যাসিডের উপস্থিতি রয়েছে এখানে আমাদের পানি তৈরি হবেই। যেহেতু পানি তৈরি হচ্ছে, পানির অণুতে খেয়াল করো অক্সিজেন রয়েছে 7টি, ক্রোমেটের মধ্যে অক্সিজেন রয়েছে 7টি। আমাকে ব্যালেন্স করার জন্য অক্সিজেনের এখানে সংখ্যা ব্যালেন্স করার জন্য আমাকে অবশ্যই পানির অণুর সামনে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে অক্সিজেনের সংখ্যার ব্যালেন্স হয়ে গেল। কিন্তু ইমব্যালেন্স হয়ে গেল আমাদের হাইড্রোজেনের সংখ্যা। হাইড্রোজেন হয়ে গেছে এখানে 14টি, তাহলে আমাকে 14টা হাইড্রোজেন প্লাস আয়ন এখানে প্লাস করতে হবে। এ হলো আমাদের বিজারণ অর্ধবিক্রিয়া। তাহলে জারণ অর্ধবিক্রিয়াতে আমরা দেখলাম আয়রনের জারণ সংখ্যা বেড়েছে, এই কারণে এটা জারণ বিক্রিয়া। এখান থেকে একটা ইলেকট্রনের ঘাটতি হয়েছে। ক্রোমেটের ক্ষেত্রে বিজারণ বিক্রিয়া হয়েছে, 2টা ক্রোমিয়াম আয়ন, প্রত্যেকটা ক্রোমিয়াম আয়ন 3টা করে ইলেকট্রন গ্রহণ করার কারণে 6+, অর্থাৎ 2টা ক্রোমিয়াম আয়ন 6+ আয়ন গ্রহণ করেছে। এবং অক্সিজেনের সংখ্যার সমতা করতে গিয়ে আমাদেরকে এখানে পানির অণু হয়েছে 7টি, এবং হাইড্রোজেন মানে অ্যাসিডের অণু দিতে হয়েছে আমাদেরকে 14টি ব্যালেন্স করার জন্য, যেহেতু আমাদের হাইড্রোজেন এখানে 14টা হয়ে গিয়েছে। এখন আমাকে ইলেকট্রনের এই যে ব্যালেন্সটা হয়েছে, এখানে একটা ইলেকট্রন, এখানে 6টা ইলেকট্রন, যেভাবেই হোক আমাকে গুণ দিয়ে ব্যালেন্স করে এই ইলেকট্রনগুলোকে নাই করে দিতে হবে। তাহলে সেটা কিভাবে সম্ভব? সেটা তখনই সম্ভব যদি আমি 1 নম্বর সমীকরণকে 6 দিয়ে গুণ করে 2 নম্বর সমীকরণের সাথে যোগ করি। তাহলে দেখো আমার পরবর্তী কাজ হচ্ছে 1 নং সমীকরণকে 6 দিয়ে গুণ করে 2 নং সমীকরণের সাথে যোগ করে কি পাচ্ছি। 1 নম্বর সমীকরণ যদি 6 দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি আয়রন 2+ এবং 6টা ইলেকট্রন মাইনাস, এবং আমাদের আয়রন 3+। আর আমাদের পরবর্তী 2 নম্বর সমীকরণটা শুধু সরাসরি যোগ হবে। সেক্ষেত্রে আমার ইলেকট্রনগুলো এখানে কাটাকাটি চলে যাচ্ছে। এরপরে আমরা যে সমীকরণটা পাচ্ছি সেটা হচ্ছে 6টা আয়রন 2+, ক্রোমেট আয়ন, 14টা হাইড্রোজেন প্লাস আয়ন, এবং 6টা ফেরিক আয়ন, 2টা ক্রোমিয়াম 3+ আয়ন, এবং 7 অণু পানি। এখন এই বিক্রিয়াগুলোর যেহেতু এটা কঙ্কাল সমীকরণ মানে হচ্ছে আয়রন যেহেতু ধনাত্মক অংশ, অবশ্যই এর একটা ঋণাত্মক অংশ থাকবে। ক্রোমের যেহেতু ঋণাত্মক অংশ, অবশ্যই এর একটা ধনাত্মক অংশ থাকবে। এগুলা ছাড়াই যেহেতু সমীকরণটা লেখা হয়েছে, তাহলে বাকি যে দর্শক আয়নগুলো ছিল, যাদের আসলে বিক্রিয়াতে তেমন কোনো কাজ ছিল না, শুধুমাত্র এই আয়নগুলোকে সঙ্গ দেওয়ার জন্যই ছিল, তাদেরকে বলা হচ্ছে দর্শক আয়ন। তাহলে তার বাকি যে আয়নগুলো রইল, সেই আয়নগুলোকে দিয়ে যদি আমি বিক্রিয়াটাকে সম্পূর্ণ করে লিখি তাহলে দেখা যায় আয়রনের সাথে আমার ছিল সালফেট, 6 অণু সালফেট, ক্রোমেটের সাথে ছিল পটাশিয়াম K2 Cr2 O7, 14টা হাইড্রোজেন। এখন সালফিউরিক অ্যাসিড ব্যবহার করেছি, তাহলে সালফিউরিক অ্যাসিডে 2 অণু ছিল, তাহলে 7টা সালফিউরিক অ্যাসিড অণু দিলেই আমার 14টা হাইড্রোজেনের ব্যালেন্সিং হয়ে যাচ্ছে। এদিকে দেখো আমাদের ফেরিক আয়ন তৈরি হচ্ছে আমাদের ফেরিক সালফেট, 6 অণু ফেরিক সালফেট, এটা 6 প্লাস হচ্ছে ক্রোমিয়াম ছিল, যেহেতু ক্রোমিয়াম 2টা ক্রোমিয়াম ছিল, তাহলে 2টা ক্রোমিয়াম দেখো এখানে ক্রোমিয়াম সালফেট যখন আমার লিখতে হচ্ছে 3 অণু দিয়ে, তখন আমার 2টা ক্রোমিয়াম কিন্তু এমনিতেই ব্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে সামনে আর ক্রোমিয়াম 2 দেওয়ার কোনো দরকার হচ্ছে না যখন সালফেটের সাথে লিখছে, কারণ সালফেটের যোজনী 2, ক্রোমিয়াম 2, এবং সালফেট এবং ক্রোমিয়ামের যোজনী 3 হওয়ার কারণে সালফেটের এখানে ক্রস কানেক্ট করে আমাকে 3 লিখতে হচ্ছে, এবং সেই সাথে ক্রোমিয়াম এখন 2টা হয়ে যাচ্ছে। তাহলে সামনে যদি আমি এখন 2 দিই তাহলে কিন্তু 2 দুগুণে 4 হয়ে যাবে, তখন ক্রোমিয়ামের ব্যালেন্সিংয়ে আবার সমস্যা তৈরি হয়ে যাবে। 7 অণু পানি ঠিকই থাকছে, এবং সেই সাথে পটাশিয়াম সালফেট, পটাশিয়াম
এবং সালফিউরিক অ্যাসিডের এখানে যে বিক্রিয়াটা হচ্ছে সেখানে পটাশিয়াম সালফেট আর একটা লবণ তৈরি হচ্ছে। এই হলো আমাদের সেই জারণ বিজারণের সমতাকৃত সমীকরণটা, যেটা আমাদেরকে লিখতে বলা হয়েছে যে গয়ের উদ্দীপক থেকে বি এবং সি পাত্রের বিক্রিয়ার ফলে আমার যে সমতাকৃত সমীকরণটা তৈরি হয়েছে সেটা লিখতে বলা হয়েছে। এরপরে ঘ অংশে অর্থাৎ 4 নাম্বার উদ্দীপকের যে 4 নাম্বার প্রশ্নটা, সেখানে বলা হয়েছে উদ্দীপকের নমুনা। উদ্দীপকের নমুনা ব্যবহার করা হয়েছে আয়রন, এর বিশুদ্ধতা গাণিতিকভাবে যাচাই করতে। অর্থাৎ আয়রনের সাথে 0.75 গ্রাম আয়রন নমুনার সাথে এই বিক্রিয়াটা সম্পন্ন হয়েছে। পাত্র 1-এর 22 ml 0.1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়া। এই সি বিক্রিয়াটা ছিল আমাদের শুধুমাত্র যে গয়ের যে অংশটা ছিল সেখানে। এখন কিন্তু আমাদেরকে বলা হয়েছে উদ্দীপকের নমুনা আয়রনের বিশুদ্ধতা গাণিতিকভাবে যাচাই করতে। তো এটার বিশুদ্ধতা যাচাই করার জন্য আমরা দুইভাবেই কিন্তু বিক্রিয়াটা করতে পারি, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়েও করতে পারি আর পটাশিয়াম ডাইক্রোমেট দিয়েও করতে পারি। এখন পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে না করার কারণ কি? না করার কারণ হলো পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে করার জন্য পটাশিয়াম ডাইক্রোমেটের যে পরিমাণটা থাকবে, আয়তন ঘনমাত্রা, সেটা কিন্তু এখানে দেয়া নেই। এবং এই অংশটা থেকে প্রশ্নটা ছিল আমাদের গয়ে বি এবং সি দ্রবণের যে বিক্রিয়া ছিল সেটা সমতাকৃত সমীকরণটা কিন্তু আমরা বের করেছি, কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেটে কিন্তু পরিমাণ ঘনমাত্রা দেয়া নেই। অপরদিকে এ দ্রবণের কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো কাজ করিনি। এ দ্রবণে আমার ঘনমাত্রা এবং আয়তন দুটাই দেওয়া আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে, তাহলে সেটা ব্যবহার করে আমি আয়রনের বিশুদ্ধতা খুব সুন্দরভাবেই যাচাই করা সম্ভব। তাহলে এই সি পাত্রের বিবেচনা এখন আর থাকবে না, এখন এ এবং বি এই দুইটা পাত্রের বিবেচনার মাধ্যমে আমি এখন আয়রনের বিশুদ্ধতা যাচাই করবো, যেটার অঙ্ক আমরা সৃজনশীল প্রশ্নগুলো আলোচনা করার ক্ষেত্রে দেখা যায় 2 নাম্বার অথবা 3 নাম্বার ক্লাসে যদি খেয়াল করো, ওখানেও কিন্তু আয়রনের বিশুদ্ধতা নিয়ে একটা অঙ্ক আলোচনা করেছিল, অনেকটা একই রকম। তাহলে আমাদের নমুনা যে পাত্রটা ছিল সেখানে 0.75 গ্রাম আয়রন এবং সালফিউরিক অ্যাসিড ছিল। সেই দ্রবণের সাথে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি যখন বিক্রিয়া করছে, তখন সেই সামগ্রিক বিক্রিয়াটা দাঁড়াচ্ছে ফেরাস সালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে। যেহেতু পটাশিয়াম রয়েছে, অবশ্যই সালফিউরিক অ্যাসিড থাকার কারণে পটাশিয়াম সালফেট তৈরি হবে, ম্যাঙ্গানিজ সালফেট তৈরি হবে, ফেরিক সালফেট তৈরি হবে এবং সেই সাথে পানি। এই সমীকরণটা কিন্তু এখনও ব্যালেন্স করা হয়নি। তাহলে সমীকরণটা ব্যালেন্স করার ক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে? এখন পরমাণুর সংখ্যাগুলোকে ঠিক করতে হবে। যেহেতু দেখো এখানে আয়রন রয়েছে একটি, এখানে আয়রন রয়েছে দুইটি, তাহলে অবশ্যই এখানে আমাকে 2 দিতে হবে। তাহলে 2 দিয়ে দেওয়ার ফলে আবার দেখো সালফারের সংখ্যার ক্ষেত্রে সালফার রয়েছে এখানে 3টি, 3, 4, 5, 5টি সালফার রয়েছে, আর আমার এখানে সালফার রয়েছে 1, 2টি। তাহলে এখানে সালফারের সংখ্যারও সমতা নেই। আবার অক্সিজেনের ক্ষেত্রে দেখো এখানে 4টি 4টি 8টি, 8, 11, 12টি অক্সিজেন রয়েছে, আর এখানে রয়েছে আমার 8, 11, 12, 13, এখানে রয়েছে 13টা অক্সিজেন। তাহলে ব্যালেন্স করার জন্য এখন আমাকে বিভিন্ন ধরনের সংখ্যা দিয়ে গুণ করে পরমাণু সংখ্যাগুলোকে ব্যালেন্স করতে হবে। দেখো এখন ব্যালেন্সিং সমীকরণটা দেওয়া হলো। আমাদের আয়রনের সংখ্যা আয়রনে এবং আয়রন সালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফিউরিক অ্যাসিডের ব্যালেন্স ইকুয়েশনটা দেওয়া হলো। ব্যালেন্স ইকুয়েশনে দেখা যাচ্ছে 10 অণু ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করেছে 2 অণু পটাশিয়াম 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং 8 অণু সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম সালফেট তৈরি হয়েছে এবং সেই সাথে তৈরি হয়েছে আমাদের 2 অণু ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ সালফেট, 5 অণু ফেরিক সালফেট এবং 8 অণু পানি। এবং হাইড্রোজেন এবং অক্সিজেনের সংখ্যা তোমরা এবং খুব সুন্দরভাবে যদি দেখো প্রত্যেকটা সংখ্যা এখানে ব্যালেন্স হয়েছে। তাহলে এই বিক্রিয়াটা থেকে আমি আসলে কি বলতে পারি এবং পরবর্তী ধাপগুলো আমি কিভাবে যাব? এই বিক্রিয়াতে আমার মূল উদ্দেশ্য হলো আয়রনের বিশুদ্ধতা যাচাই করা। আয়রনের বিশুদ্ধতা যাচাই করার জন্য আমার এই বিক্রিয়াতে কি পরিমাণ আয়রন ব্যবহৃত হয়েছে সেই পরিমাণটা বের করতে হবে। এই বিক্রিয়াতে দেখা যায় 1 মোল, অর্থাৎ আমি যদি বলি যে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে 10 মোল ফেরাস সালফেট বিক্রিয়া করছে, তাহলে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করছে 5 মোল। 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ইকুয়াল টু হচ্ছে আমাদের 5 মোল ফেরাস সালফেট। বিক্রিয়াতে ছিল 2 মোল এবং 10, আমরা একে কনভার্ট করে নিয়ে আসলাম যাতে আমরা 1000 ml 1 ml এই সমীকরণটাকে আমরা লিখতে পারি। তাহলে 1000 ml 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট সমান আমরা লিখতে পারি 5 মোল আয়রন। কীভাবে লিখতে পারি? কারণ হচ্ছে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে 10 মোল ফেরাস সালফেট বিক্রিয়া করেছিল। 10 মোল ফেরাস সালফেট বিক্রিয়া করার কারণে আমাদের 2 মোল যেহেতু ছিল, তাহলে 1 মোলের সাথে অবশ্যই 5 মোল বিক্রিয়া করবে। 1000 ml 1 মোলার মানেই হচ্ছে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সেখান থেকে আমরা পাচ্ছি 5 মোল আয়রন সালফেট।
আমরা যে পাত্রটা নিয়েছিলাম এ পাত্রে খেয়াল করো 22 ml 0.1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়েছিল। তাহলে সেক্ষেত্রে আমাদের যেই আয়রন ফেরাসালফেট ছিল সেটার পরিমাণটা হচ্ছে 0.011 মোল আয়রন। এখন এটাকে যখন আমরা গ্রামে কনভার্ট করব, তাহলে এখানে আমাদের ছিল 0. এত মোল, এবং এর সাথে আমরা আণবিক ভর যখন গুণ করব গ্রাম পার মোল, গুণ করার ফলে শেষ পর্যন্ত আমাদের এত গ্রাম আয়রন আমাদের এখানে তৈরি হয়েছে। 0.614 গ্রাম আয়রন 2+। এখন এই 2+ আয়নের মধ্যে আমাদের ভেজালের পরিমাণ আসলে কত ছিল? আমার যে নমুনাটা দেওয়া ছিল নমুনার পরিমাণ ছিল 0.75। তাহলে মোট নমুনার পরিমাণ থেকে আমি যতটুকু আয়রন পেয়েছি সেই নমুনা থেকে আমার পাওয়া আয়রনটা যদি আমি বিয়োগ করে দিই এবং পার্সেন্টেজ হিসাব করা হয়, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ভেজালের পরিমাণ 18.43%। তাহলে 0.475 আমার নমুনা দ্রবণটা ছিল, এবং আমি বিক্রিয়ার মাধ্যমে এই পরিমাণটা আমি বের করেছি যে 0.614 গ্রাম আয়রন এখানে বিক্রিয়াতে ব্যবহৃত হয়েছে। এবং সেখান থেকে আমরা মোট পরিমাণ থেকে যখন ব্যবহৃত পরিমাণটাকে বিয়োগ করে দিচ্ছি, তখনই আমরা মোট শতকরা ভেজালের পরিমাণটা পেয়ে যাচ্ছি। এরপর আসো কিছু অনুধাবনমূলক প্রশ্ন। এখন পর্যন্ত আমরা যে যতগুলো সৃজনশীল প্রশ্ন পড়েছি অনলাইন আমাদের এই দ্বাদশ শ্রেণীর ক্লাসগুলোতে, পরিমাণগত রসায়নে যতগুলো ক্লাস হয়েছে এই সবগুলো ক্লাসে আমরা যেই সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান করেছিলাম, এর মধ্যে কিছু অনুধাবনমূলক প্রশ্ন ছিল যেটা খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে আমি যে অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমাদেরকে একটু দুইটা প্রশ্ন গত ক্লাসে দিয়েছিলাম, আর এখানে আরও 5টা প্রশ্ন দিলাম। 1 নাম্বার হচ্ছে উত্তর সহ আমি তোমাদেরকে কমেন্টে দিয়ে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ফ্রিডেলক্রাফট বিক্রিয়ায় অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন ব্যবহার করা হয়? 2 নম্বর, এটা হচ্ছে আমাদের জৈব রসায়নের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে লেদার ট্যানিংয়ে সোডিয়াম ক্লোরাইডের ব্যবহার কেন করা হয়? সেটা অর্থনৈতিক রসায়নের প্রশ্ন। আয়রন 2+ একটি জারক পদার্থ ব্যাখ্যা করো। এটা আমরা কিন্তু সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান করতে গিয়ে পেয়েছি, এখানের ব্যাখ্যাটাও সুন্দর করে দেওয়া আছে, তোমরা উত্তরটা দেখে নিবে। তারপর হচ্ছে ক্লোরো এসিটিক অ্যাসিড এবং এসিটিক অ্যাসিডের মধ্যে কোনটা অধিক শক্তিশালী সেটা ব্যাখ্যা করা। এবং 5 নম্বর প্রশ্ন হচ্ছে মিথাইলামিন এবং অ্যানিলিন। মিথাইলামিন হচ্ছে CH3NH2 আর অ্যানিলিন হচ্ছে আমাদের বেঞ্জিন বলয়ের মাথায় যে NH2টা যুক্ত থাকে তখন সেটাকে বলা হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিনের যে কোনটি, এই দুটাই হচ্ছে ক্ষারকীয়, কিন্তু এই দুটির মধ্যে কোনটা বেশি ক্ষারকীয় সেটা ব্যাখ্যা করা। এই হলো 5 নম্বর প্রশ্ন। এই 5টা অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের কমেন্টে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। এই উত্তরগুলো তোমরা অবশ্যই নিজেরা পড়ে সুন্দর করে খাতায় লিখে বোঝার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।